আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। স্বরাষ্ট্র অ্যাডভাইজার যিনি আছেন তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন আমাদের এই বিপ্লবীদের নিরাপত্তা দিতে। যেসব শিক্ষার্থীরা জীবনের বাজি রেখে গণঅভ্যুত্থান ঘটালো এবং সামনে ছিল, সেসব শিক্ষার্থীরা এখন হচ্ছে হত্যার শিকার হচ্ছে। আমরা আমাদের নিজেদের প্রাণ নিয়ে শঙ্কায় নাই, আমরা শঙ্কায় থাকি সাধারণ ছাত্র জনতার প্রাণ নিয়ে। জুলাই গণঅভ্যুত্থানে প্রাইভেটের শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল, যেভাবে অবদান রেখেছে, সেই তুলনায় তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন খবরের পেছনের খবরে। আপনাদের সাথে আছি আমি মিজানুর রহমান সবুজ। আজকে কথা বলতে চাই, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ আপনারা জানেন যে এই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু মরণপণ লড়াই করেছিলেন জুলাই আগস্টের আন্দোলনের সময়। আমরা এই হত্যাকাণ্ড সম্পর্কে তাদের অভিব্যক্তি জানতে চাই। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত আছেন, অনলাইনে যুক্ত আছেন নাইম আবেদিন। তিনি নির্বাহী সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ফারহান হাসান বর্ণ, তিনি প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থী ইউল্যাব। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যেতে চাই বর্ণ, আপনার কাছে এই যে কথাগুলো বললাম যে সাম্প্রতিক সময় বেশ কয়েকজন আপনাদের সহযোদ্ধা নানাভাবে হত্যার শিকার হয়েছেন, আক্রান্ত হয়েছেন, এই ঘটনাগুলো কেন ঘটছে, কি মনে করছেন আপনারা? আচ্ছা, আমরা দেখেছি যে এই যে জুলাই গণঅভ্যুত্থান, সেই জায়গাটাতে প্রাইভেট ইউনিভার্সিটির অবদানটা ছিল সব থেকে বেশি। এবং যখন হচ্ছে এই গণঅভ্যুত্থানটার দ্বিতীয় পার্টটা শুরু হয় জুলাইয়ের 16 তারিখ থেকে, সেই সময়টাতে যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যত পাবলিক ইউনিভার্সিটিগুলো একে একে হচ্ছে হল খালি করে বাসায় চলে যাচ্ছিল, তখন কিন্তু এই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই ফিল্ডে নেমে এসেছিল এবং রাজপথ দখল করেছিল। ইভেন তারাই হচ্ছে এই গণঅভ্যুত্থানটাকে 5 তারিখ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছে। আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখন যেটা দেখতে পাচ্ছি, মানে গণঅভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে আমাদের বেশ কিছু বৈষম্য বিরোধী প্রতিনিধি যারা ওই ফেসটা ক্যারি করে, এখনও ফিল্ডে আছে, এখনও কাজ করছে, ঠিক তাদেরকে টার্গেট করি তাদের উপর অ্যাটাক করা হচ্ছে, হত্যা করা হচ্ছে এবং নানা রকম হুমকি দামকি দেওয়া হচ্ছে। এই টার্গেট কিলিংয়ের সাথে কারা জড়িত বা কারা করতে পারে বলে আপনারা মনে করছেন, বা এই যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের সাথে আপনারা কথা বলেছেন কিনা, কি জানতে পারছেন? এখানে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার হচ্ছে আমাদের রক্তের উপর গঠন করা হয়েছে বা যাদেরকে আমরা আমাদের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করেছি, সেই সরকার এখন পর্যন্ত কোনো রকম মানে ওই রকম কঠোর ব্যবস্থা নিতে পারতেছে না। দেখা যাচ্ছে যে বিগত 4 মাস অতিবাহিত হলো, আওয়ামী লীগের এবং ছাত্রলীগের যেসব দোসরেরা আছে তাদের উপর কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না। মানে গতানুগতিকভাবে তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও দেখবেন যে একটা নীরব ভূমিকা পালন করছে। মানে আমাদের প্রত্যাশা ছিল কি, জুলাই বিপ্লবের আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে যেসব শিক্ষার্থীরা জীবনের বাজি রেখে গণঅভ্যুত্থান ঘটালো এবং সামনে ছিল, সেসব শিক্ষার্থীরা এখন হচ্ছে হত্যার শিকার হচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না। জি, নাইম, একটু আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি মনে করছেন এই ঘটনাগুলো কেন ঘটছে, কারা ঘটাতে পারে এই ঘটনাগুলো? 5ই আগস্টের পরে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু আমরা পুরোপুরি ভাবে বাস্তবায়িত হতে দেখছি না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র অ্যাডভাইজার যিনি আছেন, তার দায়িত্ব তিনি পালন করতে তিনি কিন্তু মোটামুটি বলা যায় ব্যর্থ হচ্ছেন। কারণ তার দায়িত্ব ছিল এই জুলাই বিপ্লবের যে অংশগ্রহণকারী এবং যারা নেতৃত্ব দিয়েছে প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা ছাত্র জনতার নিরাপত্তা দেওয়া। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বরাষ্ট্র অ্যাডভাইজার যিনি আছেন তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন আমাদের এই বিপ্লবীদের নিরাপত্তা দিতে। নির্মমভাবে নিহত হয়েছে, এটাই চরম সত্য। তো এখানে নিরাপত্তাহীনতার বিষয়টা সামনে চলে আসছে। তো এই কারণে আমি মনে করি এখানে স্বরাষ্ট্র অ্যাডভাইজারের গাফিলতি এবং তার ব্যর্থতাই এই ঘটনাগুলো ঘটানোর মূল কারণ। আপনি জানেন যে আমাদের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী শিহান হত্যার কারণে আমরা দীর্ঘ 4 দিন ধরে আন্দোলন কর্মসূচি করে আসছি আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক এবং রামপুরা ব্রিজ কেন্দ্রিক। তো সেই ক্ষেত্রে আমরা আন্দোলন করার পরে দেখতে পেয়েছি যে 6 জনকে তারা গ্রেফতার করেছে এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা একটি সুষ্ঠু তদন্ত এবং এর সঠিক বিচার করবে এবং পরবর্তীতে যাতে
কোন ধরনের এই ধরনের হামলার শিকার কেউ না হয়, সেই কারণে তারা আইন শৃঙ্খলা বাহিনী আরো কার্যকরী পদক্ষেপ নিবে। তো তাদের আশ্বাস আমরা মেনে নিয়ে আমাদের আন্দোলন আপাতত স্থগিত রেখেছি। তো আমরা যদি দেখি যে না, এই মন্ত্রণালয় বা এই প্রশাসন আমাদের আসলেই ব্যর্থ হচ্ছে বারবার, সেই ক্ষেত্রে আমরা আবার মাঠে নামবো এবং আমরা এই স্বরাষ্ট্র যেই যিনি অ্যাডভাইজার আছেন তাকে আমরা তার পদত্যাগ দাবি চাওয়াটা, সেটা আমার মনে হয় না এটা সময়ের ব্যাপার। কারণ এভাবে চলতে থাকলে তো আমরা বিপ্লব করেছি, বিপ্লবীরা মরার জন্য বিপ্লব করেছে, কিন্তু তার মানে এই না যে সাধারণ শিক্ষার্থীরা তাদের জীবনের নিরাপত্তা পাবে না। তাহলে তো আমাদের 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা সেটাই পূরণ হচ্ছে না। নাইম, আরেকটি প্রশ্ন করতে চাই, বিষয়টা কি এরকম কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা যাচ্ছে, এই কারণে একটু অ্যাটেনশনটা কম পাচ্ছে কিনা, গুরুত্বটা কম পাচ্ছে কিনা? দেখুন, আসলে শিক্ষার্থী সরকারি বা বেসরকারি সেটা আমাদের কাছে প্রধান বিষয় না। প্রধান যে বিষয় সেটা হচ্ছে সে একজন শিক্ষার্থী। তো একজন শিক্ষার্থী সে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হতেই পারে, বাট আমার মনে হচ্ছে এখানে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা ঘটেছে, তার কারণে হয়তো প্রশাসন এর দিকে বা যারা কি বলা যায়, যারা দায়িত্বশীল জায়গায় আছে তারা হয়তো এটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা দিচ্ছে না। কারণ আপনারা জানেন যে বরাবরের মতোই আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হয়ে আসছি। এই আন্দোলন 17 জুলাই যখন পাবলিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে যখন পিটিএ বের করে দেয় বিজিবি, পুলিশ সহ, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 5ই আগস্ট পর্যন্ত আমরা এই রামপুরা, বাড্ডা, মিরপুর, উত্তরা, বসুন্ধরা এই এরিয়াগুলো আমরা ঠিক 5ই আগস্ট পর্যন্ত ধরে রেখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সরকারের উপদেষ্টা হতে শুরু করে কোথাও কিন্তু প্রপার মূল্যায়ন পাইনি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, এই জায়গাটি একটা হতে পারে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হওয়ার কারণে এখানে এই বিষয়টি এতটা হাইলাইট হচ্ছে না। তার বদলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ নিহত হতো সেটা হয়তো আরো বেশি টনকনস্ত। আবার আপনার কাছে আসবো, আমি একটু ফারহান হাসান আপনার কাছে এই প্রশ্নটি এম করতে চাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার যে আন্দোলনে ভূমিকা রেখেছে অতুলনীয়, আমরা নিজেরাও সেটি সাংবাদিক হিসেবে দেখেছি। আপনিও কি এমনটা মনে করেন কিনা যে শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বলে তারা মারা যাচ্ছে, তার পরিবার তার বাবা মা সন্তানকে হারাচ্ছে, শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে তারা কি একটু গুরুত্বটা কম পাচ্ছে কিনা? দেখুন, আমি আগেই উল্লেখ করেছি যে এই জুলাই গণঅভ্যুত্থানে প্রাইভেটের শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল, যেভাবে অবদান রেখেছে, সেই তুলনায় তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যে গুপ্ত হত্যাগুলো হচ্ছে সেই জায়গাটাতে প্রথম দিকে যখন ইস্ট ওয়েস্টের শিক্ষার্থী শিয়ানকে হত্যা করা হলো গাজীপুরে, আমরা খুব একটা ভূমিকা দেখতে পাইনি, মানে আমাদের বিপ্লবীদের যারা এটা নিয়ে কথা বলেছে, খুব কম মানুষই এটা নিয়ে কথা বলেছে। এবং যখন ঠিক তার দুদিন পরেই নারায়ণগঞ্জে হচ্ছে IUB-র শিক্ষার্থী হচ্ছে সীমান্তকে হত্যা করা হলো, এবং এরপর হচ্ছে ভাসানটেক কলেজের শিক্ষার্থী হচ্ছে সুজানা এবং কাব্যকে হত্যা করা হলো। এরপরেই মোটামুটি এই ব্যাপারটা হচ্ছে জনসম্মুখে আসে কিংবা হচ্ছে সবার নজরে আসে, তখন থেকে এটা নিয়ে কথা বলা শুরু হয়। ঠিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে কথা না, এখানে যে কোনো শিক্ষার্থী, সেটা মাদ্রাসা হোক, সেটা স্কুল হোক, সেটা কলেজ হোক, পাবলিক হোক, প্রাইভেট হোক, আমরা চাই যে কোনো হত্যাকাণ্ডেই যেন আমাদের উচ্চকণ্ঠ সবসময় জাগ্রত থাকে এবং আমরা যেন এটা নিয়ে ভয়েস তুলতে পারি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী এখনও কিন্তু নীরব ভূমিকা পালন করছে। ইভেন আপনারা জানেন যে কালকে আমাদের একটা কর্মসূচি ছিল, একটা হচ্ছে রামপুরার জন্য সম্মিলিত বেসরকারি ইউনিভার্সিটির ব্যানার হয়েছিল, মানে গুপ্ত হত্যা নিয়ে। আরেকটা হয়েছিল আমাদের আসাদগেট অঞ্চলে, যেখানে আমরা আসাদগেট ব্লকেট দিয়েছিলাম। এখানে আমরা যখন হচ্ছে আমরা শিক্ষার্থীরা এখানে হচ্ছে জনবল মানে জড়ো হচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর কয়েকটা ফোর্স এখানে এসে উপস্থিত হয় তার আগে থেকেই, এবং তারা হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে এখান থেকে আপোস করে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করছিল। শুধু সেটা না, এবং দেখা যাচ্ছে যে একই সময়ে, মানে আমরা যদি মুভমেন্টের সময়কার কথা বলি, সেই সময় ঠিক পুলিশ আমাদের সাথে যেরকম বিহেভিয়ার করতো, ঠিক একই রকম বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছিলাম। ইভেন যখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি যদি কালকে ঠিক একই ঘটনা আমার সাথে হয় তাহলে আপনি এখানে কী করবেন, এখন সে আমাকে একটা খুবই সুন্দর রিপ্লাই করেছিল, সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সেটা হচ্ছে যে আমার জীবনের নিরাপত্তা সে কেন দিবে, যার জীবনের নিরাপত্তা তারকেই মেনটেন করতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে
সে যদি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে সেই জায়গাটায় কেন বসে আছে? Right. তাহলে তার কাজটা কি, তার রাষ্ট্রীয় দায়িত্বটা কি, সেটা আসলে আমার দিক থেকে প্রশ্ন ছিল তার কাছে। জি, আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হলো এই নাইম আবেদিন যেটি বললেন যে উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও একটু আপনাদের সাথে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানেও আপনাদের সাথে একটু বৈষম্য করা হয়েছে কিনা, কোনো প্রতিনিধি নিতে পারতো কিনা আপনাদের জায়গা থেকে? আচ্ছা, সেটা তো অবশ্যই। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যদি আপনি ধরেন, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউল্যাব, নর্থ সাউথ, বিভিন্ন শিক্ষার্থী যারা আছি, আমাদের এই ব্যানারে যারা আছে, এর উপদেষ্টা হওয়ার মতো যোগ্য পার্সন আমাদের এই ব্যানারে আছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শুরু থেকেই আমাদের সাথে একটা বৈষম্য করা অবশ্যই হয়েছে। আমাদের দিক থেকে একটাই দাবি ছিল যে আমাদের প্রাইভেট থেকে অন্তত 1 থেকে 2 জন উপদেষ্টা নেওয়া হোক। যদি উপদেষ্টাও না নেওয়া হয়, আরও তো সরকারের অনেকগুলো অর্গান আছে যেখান থেকে আপনারা যেহেতু এই আন্দোলনের একদম সম্মুখ সারির যোদ্ধা, আপনারা জীবনের ঝুঁকি নিয়েছেন, সেই জায়গাগুলোতেও তো আপনাদেরকে একটু কোপ আপ করতে পারতো না, কি বলেন আপনি? সেই জায়গা থেকে আমাদের প্রাইভেটের অংশগ্রহণ ওভাবে এখনও চোখে পড়ছে না। তবে আশা করি যে আমাদের যারা আছেন আমাদের উপদেষ্টা পর্যায়ে, আমি তাদের কাছে বলবো যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এত বড় অবদান, তাদেরকে যেন সেভাবে মূল্যায়ন করা হয়। এখন পর্যন্ত আমরা কিছুটা হলেও বৈষম্য শিকার হচ্ছি এবং আমাদের যে অবদানটা সেটাকে কোনোভাবেই আপনাদের অস্বীকার করার কোনো কারণ নেই। আমরা চাইবো আমরা যারা প্রাইভেটের শিক্ষার্থী আছি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, তাদেরকে যেন সেভাবে মানে প্রপার মূল্যায়ন করা হয়। জি, আমি আবার একটু আসতে চাই নাইম আবেদিন, আপনার কাছে একটু জানতে চাই, এই সরকার গঠন করেছে প্রায় 4 মাসের বেশি হয়ে গেছে, 4 মাসের বেশি সময় পার হয়েছে, তাদের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। সেটার জন্য আমাদের যেই এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যারা ছিল তারা আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তো যার ফলশ্রুতিতে আজকে দেখতে পাচ্ছেন যে বিপ্লবীরা তারা নিরাপত্তা পাচ্ছে না, এবং যেই সংবিধান আসলে একটা ফ্যাসিবাদী সংবিধান, যেই সংবিধানের কাঠামোটা পুরোটাই একটা ফ্যাসিবাদী কাঠামো, যেখানে সরকারকে শক্তিশালী করা হয় জনগণের প্রভু বানানোর জন্য, এবং সেই সংবিধান বলবৎ আছে এবং সেই সংবিধান নিয়ে আমরা এখনো দেশ চালাচ্ছি। তো এই বিষয়গুলো অদূর ভবিষ্যতে 5 বছর, 10 বছর, 20 বছর পরে যে আমাদের জন্য কতটা ভয়ানক হয়ে উঠবে, সেটা আমরা যারা এখন নেতৃত্বে আছি তারা রিয়েলাইজ করছি। তো এই 4 মাস পরে আজকে আমরা দেখলাম যে আমাদের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান জনাব বদিউল আলম মজুমদার, তিনি বললেন যে আওয়ামী লীগের নাকি নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। মানে এনারা যে বিপ্লবী স্পিরিট ধারণ করে না, বা জুলাই অভ্যুত্থানের নিহত যারা শহীদ, সেই শহীদদের রক্তের উপর এরা পাড়া দিয়ে আছে। আসলে যারা আন্দোলনের ফ্রন্ট লাইনার বা আন্দোলনের যোদ্ধা, মাঠের যোদ্ধা, তাদের সাথে তো সুশীলদের মিলবে না। তারা যেভাবে একটা জিনিস চিন্তা করবে সেইভাবে তো তারা চিন্তা করবে না যারা এখন মসনদে আছে। আমাদের 3 জন ছাত্র প্রতিনিধি বাদে বাকি যারা আছে, আমি তাদেরকে আহ্বান করবো, আপনারা বিপ্লবী চেতনা এবং গণ অভ্যুত্থানের চেতনা, শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে আপনারা সরকারে আছেন, সেটা ধারণ করুন। কারণ আপনাদের কার্যকলাপে আমাদের মনে হচ্ছে না আপনারা অনেক কিছুতে ছাড় দিচ্ছেন। এবং এই সরকার যেখানে এখন পর্যন্ত আওয়ামী লীগকে, আমার এলাকার আওয়ামী লীগ ঘুরে রাস্তাঘাটে ঘুরছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না, অথচ তারা 16, 17 জুলাই, 18 জুলাই আমার সামনে, আমি জানি তারা ওই সময় এই বিভিন্ন অঞ্চলে গিয়ে ছাত্রলীগের হয়ে তারা বিভিন্ন অঞ্চলে গিয়ে এই ছাত্রদের উপর হামলা করেছে। এখন তারা ঘুরছে আর আমরা বিপ্লবীরা প্রাণ সংখ্যা নিয়ে আছি। এগুলো আমাদেরকে, যদিও আমরা এগুলো নিয়ে ভীত না, কারণ আমরা 5ই আগস্টের আগেই আমরা যখন আন্দোলন করছিলাম তখন আমরা শহীদ চেতনা নিয়ে আন্দোলন করেছি। আমরা আমাদের নিজেদের প্রাণ নিয়ে সংখ্যায় নাই, আমরা সংখ্যায় থাকি সাধারণ ছাত্র জনতার প্রাণ নিয়ে। আমরা চাই যে এই সরকার তাদেরকে মূল্যায়ন করবে এইভাবে যে তারা সম্পূর্ণভাবে বিপ্লবের চেতনা ধারণ করতে ব্যর্থ, এবং তাদের উচিত, এখনো সময় আছে, বিপ্লবের এই চেতনা বা গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যেইভাবে দেশ পরিচালনা করলে শহীদদের রক্তের মূল্যায়ন করা হবে, সেইভাবেই দেশ পরিচালনা করা। শঙ্কার কারণে কি আপনারা থেমে যাবেন, নাকি আপনারা আবার নতুন উদ্যমে কাজ করবেন? আমরা আমাদের প্রাণ সংখ্যা নিয়ে আমরা শঙ্কিত না, আমরা শঙ্কিত সাধারণ ছাত্র জনতার প্রাণ নিয়ে। কারণ আমরা যখন জুলাইতে নেমেছি তখনই কিন্তু আমরা ওই শহীদ চেতনা নিয়ে নেমেছিলাম। এখন আমাদের এই ধরনের গুপ্ত হত্যা কি, আমাদের তো সম্মুখ
আপনারা জানেন যে 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আমরা ইটা স্টিক লাঠি দিয়ে আমরা লড়াই করেছি, তখন আমরা ভয় পাইনি। তো এখন আমরা ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, বরঞ্চ এই বিষয়গুলো আমাদের জুলাইয়ের চেতনাকে আরো উজ্জীবিত করে। যে চেতনা সময়ের সাথে হয়তো সেটা ক্ষীণ হয়ে আসছে, কিন্তু এই ধরনের কার্যকলাপ উল্টো আমাদেরকে আরো ইন্সপায়ার করে, আমাদেরকে আরো এনকারেজ করে, আমাদের চেতনাকে বাড়িয়ে তোলে, যার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই দেশকে জুলাইয়ের অভ্যুত্থান, শহীদের রক্ত বৃথা যেতে দেব না এবং এই দেশকে একটি সুন্দর দেশে ইনশাআল্লাহ পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ছাত্ররা। আরেকটি প্রশ্ন রাখতে চাই নাইমে আপনার কাছে, সেটি হলো যে বর্তমান সময়ে ভারতের ভূমিকাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, ভারতের ভূমিকা যদি আপনি জিজ্ঞেস করেন, সেই ক্ষেত্রে ভারতের ভূমিকা বরাবরই বাংলাদেশের স্বার্থর দিকে ছিল না। সেই 71-এর পর থেকে লুটপাট, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পর তারা যেইভাবে দেশকে লুটপাট করেছিল ভারতীয় বাহিনী, এবং এই 2024 সাল পর্যন্ত তারা এই আদানি সহ বিদ্যুৎ খাত, কয়লা, গ্যাস সহ বিভিন্ন সেক্টরে তারা যেই পরিমাণ বাংলাদেশের লুটপাট করেছে, এবং ওই হাসিনার তিনটা নির্বাচন, যেই নির্বাচনকে তারা লেজিটিমেসি তারা দিয়েছে, এবং তারা হাসিনাকে একটা খুনি মহিলাকে তারা ভারতে আশ্রয় দিয়েছে, যার হাতে 2000 ছাত্র জনতার রক্ত লেগে আছে। সেই ধরনের একটা দেশের ভূমিকা আপনি কি এক্সপেক্ট করতে পারেন? তাদের জনগণ, আমি মনে করি তাদের জনগণের জেগে ওঠা উচিত, যেভাবে বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। তাদের সরকার যে তাদের দেশের ভালো চায় না, কারণ তাদের সরকার যদি তাদের দেশের ভালো চাইতো, তাহলে আজকে নেপাল, বাংলাদেশ সহ যতগুলো তাদের নেইবারিং কান্ট্রি আছে, প্রত্যেকটা দেশের সাথে তাদের সুসম্পর্ক থাকতো। কিন্তু আপনি দেখেন, একমাত্র তারা গোলাম বানিয়ে রেখেছিল ওই হাসিনাকে পুষে ফেলে রেখেছিল, কিন্তু এখন হাসিনাও নেই, মানে বাংলাদেশও নেই। তার মানে তাদের সরকার তাদের জনগণকে ধারণ করে না, এবং তারা বাংলাদেশকে কখনোই তাদের বন্ধু হতে দেয়নি। এবং আমি তাদেরকে আহ্বান করব যে আপনারা বাংলাদেশকে শত্রু না ভেবে বাংলাদেশের সাথে বন্ধুসুলভ আচরণ করুন, বাংলাদেশ আপনাদের সহযোগিতা করুন। জি, ধন্যবাদ। আবার একটু আসবো আপনার কাছে। এই মুহূর্তে বর্ণ আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। আপনি কিভাবে ভারতের গণমাধ্যম, ভারত সরকার, বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? আসলে দেখুন, আমরা বিগত 16 বছর দেখে আসছি ভারতের একটা নিজস্ব এজেন্ডা আছে বা ছিল। সেই জায়গা থেকে ভারত বাংলাদেশের যে স্বৈরাচার সরকার ছিল, তার যে দল ছিল, সেই দলকে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে আসছে এবং তাদের সাথে নানা রকমভাবে সম্পর্ক বজায় রেখেছে নিয়ে। তো আমি যেটা মনে করি যে ভারত সরকার যখন দেখছে যে একটা দেশে গণঅভ্যুত্থান ঘটে গেছে, এখন সে তার নিজস্ব এজেন্ডা মানে সার্ভ করতে পারছে না, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে না, তারা নানা রকম বাধা দিচ্ছে। এবং এই সরকার তো বিপ্লবীদের সরকার, বিপ্লবী চেতনা ধারণ করছে। সেই সরকার ভারতের সাথে কোনো রকম আপোষে যাচ্ছে না। সেই জায়গা থেকে ভারত বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই গণঅভ্যুত্থান নিয়ে, আমাদের এই জুলাইকে নিয়ে নানা রকম প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে যাচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা, যেগুলো অবশ্যই ভিত্তিহীন এবং বানোয়াট। আপনারা জানেন যে বিগত সময়গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু থেকে শুরু করে বিশেষ কিছু ইস্যু তৈরি করে তারা সেগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করে যাচ্ছে বিশ্ব দরবারে, যেটাকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমরা যারা বিপ্লবীরা আছি সেটাকে আমরা শক্তভাবে প্রতিহত করছি এবং আমাদের জায়গা থেকে সর্বোচ্চ রকম ঘৃণা ছড়ানোর চেষ্টা করে যাচ্ছি। আপনি বলছিলেন যে বর্তমান সরকার কিছুটা বিপ্লবী চেতনা ধারণ করে, কিন্তু পুরোপুরি কি ধারণ করতে পারছে? যেটা নাইম বলছিলেন যে নাইম তো অবশ্যই যেটা বলেছে, এটা আমরা স্বীকার করছি যে এটা আমাদের প্রধান ব্যর্থতা ছিল, যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়গুলোতে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারি নাই। এবং আমরা মনে করি যে আমরা যদি ঠিক সেই সময়টাতে বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, তাহলে হয়তো আজকে আমাদের গণঅভ্যুত্থানটা মানে যেদিকে যাচ্ছে সেদিকে না গিয়ে পজিটিভ ওয়েতে আগাতে পারতো। এবং হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে এই সরকার বিপ্লবী চেতনা পুরোপুরি ধারণ করতে পারছে না। এবং আমি এটুকুই বলতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে, যে আপনারা যে শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, যাদের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন, তাদেরকে এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, জুলাই গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেটাকে ধারণ করে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনারা কাজ করুন। এবং এই বিপ্লবী ছাত্র জনতা এবং যারা আমরা আছি, আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনাদের বাবা মা কি এখনো আপনাদের নিয়ে টেনশন করেন? মানে ওই সময় তো একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, এখন কি অবস্থা? আপনার গার্ডিয়ানরা কিভাবে? এটা তো অবশ্যই যে বাবা মা এখনো খুব টেনশনে থাকে আমাদেরকে নিয়ে, যে কোথায় কি করছি না করছি। এবং মুভমেন্টের সময়গুলোর কথা যদি বলি,
আমার বাবা একজন পুলিশ কর্মকর্তা, উনি সাব ইন্সপেক্টর হিসেবে আছেন। তো বেসিক্যালি আমি যখন মুভমেন্টে শুরু করি, এটা হচ্ছে জুলাইয়ের 16 তারিখ থেকে। তো আমার বাবা চাকরি সংখ্যায় ছিলেন এবং আমার ফ্যামিলিও তাই। আমার নিজের বাসা ফরিদপুরে, আমার পরিবারের উপরে অনেক রকম হুমকি দাবি সেই মুহূর্তে এসেছিল। এবং আমি যেহেতু ঢাকাতে একা থাকি, তো আমার দিক থেকেও হচ্ছে নানা রকমভাবে এখনও যেহেতু মানে 5 তারিখ পরবর্তী সময় আমি অনেক কিছু ফেস করতে হচ্ছে। মানে জীবনটা আসলে ঝুঁকির মধ্যেই এখনও আছে। বাইরে ঠিকভাবে ঘোরাফেরা করতে পারছি না। বিশেষ করে এই সময়গুলোতে বিগত 1 সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি যে সব জায়গায় গুপ্ত হত্যা চলছে। এবং আমার ইউনিভার্সিটি, যেহেতু ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, এগুলোতে পড়াশোনা করছি। সো এই যেটা একটু আইসোলেটেড জোন, এই জোনটাতে আসলে আমরা মুভমেন্টের সময়গুলোতে অনেক বেশি ভয়াবহতা ফেস করেছি এবং এখনও করছি। ঠিকঠাকভাবে চলাফেরা করতে পারছি না। এবং আমাদের যারা আছে, আমাদের টিমমেট, এরও সেম কাহিনীর, মানে ওদের সাথে একই রকম ঘটনা ঘটছে যে ওরা ঠিকঠাক নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আপনারা জানেন যে গত পরশুদিন একজন শিক্ষার্থী, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে কাজ করছেন মোহাম্মদপুরে, ওনাকে ঠিক ঢাকা উদ্যান ঢাল থেকে ওনার উপর অ্যাটাক করা হয়েছে সন্ধ্যার দিকে এবং তাকে খুব মারাত্মকভাবে জখম করা হয়েছে। এখন পর্যন্ত উনি লাইফ সাপোর্টে আছেন এবং ভালো আছেন আর কি। তো আমরা এটুকুই বলবো যে আমাদের যারা প্রতিনিধিরা আছে বিভিন্ন ইউনিভার্সিটি, যেমন আইইউবিটি, আর হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, তারপর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, আমাদের যেসব প্রতিনিধিরা আছেন, যেসব প্রতিনিধিরা এখনও বৈষম্য বিরোধীকে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন, তাদের উপর নানাভাবে হুমকি ধামকি, তাদের উপর লাইফ থ্রেট আসলে দিচ্ছে। এবং কারা দিচ্ছে সেটা আমরা যদি বলি স্পষ্ট করে, যে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীরা, ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা তাদের উপর এই ইয়াগুলো দেখাচ্ছে আর কি, মানে থ্রেট দিয়ে যাচ্ছে। তো এই অবস্থা থেকে মানে উত্তরণের জন্য বর্তমান সরকারের প্রতি কিংবা আপনাদের ছাত্র আন্দোলনের যারা সহযোদ্ধা ছিলেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি কি আহ্বান জানাবেন? রাজনৈতিক দলগুলোকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা ঠিক জুলাইয়ের যেভাবে আমাদের সাথে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে একসাথে, যেখানে কোনো দলের পরিচয় ছিল না, কোনো ধর্মের পরিচয় ছিল না, কোনো হচ্ছে জাতির পরিচয় ছিল না, সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিস্ট রেজিমকে আমরা উৎখাত করেছি। ঠিক একইভাবে বিপ্লব পরবর্তী যে সময়টা আসছে, যে সময়টাতে আমরা যারা প্রতিনিধি ছিলাম, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের ফ্রন্টে থেকে নেতৃত্ব দিয়েছি, তাদের উপর যে অ্যাটাকগুলো আসছে, তাদের উপর যে হামলাগুলো হচ্ছে, আপনারা ক্ষমতার স্বার্থে না এসে আপনারা মানবতার স্বার্থে আমাদের পাশে এগিয়ে আসুন। আমরা একসাথে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। জি, ধন্যবাদ। নাইম, একটু আপনার কাছে আসতে চাই। শেষ প্রশ্ন সেটি হলো যে আপনি বর্তমান বাস্তবতায় হতাশ কিনা, অথবা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান আপনারা, যেহেতু আপনারাই আগামী দিনের ভবিষ্যৎ? দেখুন, আসলে একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের অনেক উত্থান পতন হবে, সেই বিষয়গুলো নিয়ে হতাশ বলা যাবে না, সেগুলো নিয়ে আমরা চিন্তিত এবং আমরা সচেতন, কিন্তু আমরা হতাশ নই। রাজনৈতিক দলগুলোর প্রতি আপনি যে আহ্বানের কথা জিজ্ঞেস করছিলেন, সেই প্রসঙ্গে একটি কথা বললেই নয় যে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতার পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু আমাদের সাথে ছিল। এবং আমি একদম যদি স্পেসিফিক ভাবে নাম মেনশন করি, যে আমাদের এই রামপুরা বনশ্রীতে আপনাদের শিবিরের সাদিক আল আরমান সহ, আপনার যুব দলের গিয়াসউদ্দিন লিটন সহ আরো অনেকেই কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা ফ্রন্ট লাইনার হিসেবে কিন্তু ছিলেন আমাদের এই আন্দোলনে। তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু এই গণ অভ্যুত্থানের একজন স্টেক হোল্ডার। তো যে তারা যেহেতু, এবং তাদের কিন্তু অনেক কর্মী শহীদও হয়েছে। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর উচিত যে তারা এখন নির্বাচনের জন্য যেই ধরনের আচরণ দেখাচ্ছে, এই আচরণ না দেখিয়ে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করা এবং সেই জুলাই অভ্যুত্থানটা যে হওয়ার পরে মানুষের মনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং শহীদরা যেই কারণে মরেছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করায় ছাত্র এবং সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করা। আমি মনে করি এই সরকারের প্রতি যদি প্রত্যেকটি রাজনৈতিক দল তারা সহযোগিতা করে এবং সহযোগিতার মনোভাব দেখায়, তাহলে আমি মনে করি যে এই জুলাই অভ্যুত্থানের চেতনা এই সরকার আরো বেশি ধারণ করতে পারবে এবং সংস্কারমূলক কাজগুলো তারা নির্দ্বিধায় করতে পারবে। যে বাধাগুলো আওয়ামী লীগের দ্বারা আসবে বা ভারতের চক্রান্তের মাধ্যমে যে বাধাগুলো আসবে, সেগুলো মোকাবেলা করার জন্য শুধুমাত্র ছাত্র নয়, এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলার সাপোর্টও এই সরকারের দরকার রয়েছে।
জি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নাইম আবেদিন আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বর্ণ আপনাকেও কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবার পরবর্তীতে অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো অতিথি নিয়ে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন আর বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।